আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব। পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। বেলা 12:15টার দিকে মোনাজাত শুরু হয়। নির্ধারিত জেলাসহ রাজধানী সহ আশপাশের এলাকার মুসল্লিরা দোয়ায় শরিক হন। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ বা ট্রেনে চেপে যান টঙ্গীর তুরাগতীরে। 14 থেকে 16 তারিখ হবে সাতপন্থীদের ইজতেমা। এবারই প্রথম 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। দর্শক, আখিরি মোনাজাত শেষ হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের বর্তমান পরিস্থিতি জানবো সেখানকার ইজতেমা ময়দানের। শওকত মঞ্জুর শান্ত সেখানে রয়েছেন, আমার সহকর্মী শান্ত। মোনাজাতের পর মুসল্লিরা এখন কোথায় আছেন এবং তারা তো দলে দলে ফিরবেন, সার্বিক ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? সোহার, মাত্রই মোনাজাত সম্পন্ন হয়েছে। মাওলানা জুবায়ের কিন্তু সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন এবং সকলের যে একটা পাপ মুক্তি, সেই পাপ মুক্তি চেয়েছেন। আমরা দেখছি মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু একে একে বেরিয়ে আসতে শুরু করেছেন এবং যেইভাবে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছেন এবং তারা সকলে মিলেই প্রস্তুতি নিয়েছেন এবং ইজতেমার যে আসলে শিক্ষা, ইজতেমার যে দীক্ষা, যে তারা সকলেই কিন্তু এখন নিজ নিজ বাড়ি ফিরবেন এবং সেখান থেকেই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বেন। সেটি 3 দিনের জন্য হোক, 7 দিনের জন্য হোক, 40 দিনের জন্য হোক, তারা কিন্তু বেরিয়ে পড়বেন। এবং এইবারের যে বয়ান হয়েছে সেই বয়ানে আমি যতটুকু শুনতে পেরেছি বা বুঝতে পেরেছি তাতে কিন্তু বলা হয়েছে যে আসলে দিনের কোন সময়টিতে মানুষের হৃদয় কোমল থাকে এবং কোন সময়টিতে মানুষের জীবন জীবিকার ব্যস্ততা কিছুটা কম থাকে, ঠিক সেই সময়টিতেই তার সাথে আলোচনা করা এবং ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে তরিকাগুলো সেগুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে। এবং উপস্থিত যারা এখানে মুসল্লিরা উপস্থিত হয়েছিলেন তারা সকলেই কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং ইমানের যে শক্তি, সেই শক্তি আরও ঝালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এখানে জমায়েত হয়েছিলেন এবং সকলে মিলেই কিন্তু একযোগে স্বীকার করেছেন, মোনাজাতে শরিক হয়েছেন এবং দেশ ও জাতির জন্য প্রার্থনা করেছেন। একই সাথে যেমন নিজের পাপ মুক্তি, নিজের জন্য ক্ষমা লাভ অথবা মাফ চাওয়ার যে বিষয় রয়েছে, তেমনি নিজের পরিবার, আত্মীয় স্বজনের রোগ মুক্তি, পাশাপাশি মুসলমানদের জন্য, সকলের জন্য দোয়া চাওয়া, একই সাথে বিশ্বের অন্যান্য যে মুসলিম রাষ্ট্র রয়েছে সেখানেও যাতে শান্তি বিরাজ করে, সকলে মিলে যাতে মুসলিম উম্মাহ এর জন্য দোয়া চাওয়া হয়েছে। সকলে যেন ঈমান আকীদার সাথে জীবন পরিচালনা করতে পারে, একই সাথে ধর্মকর্ম, একই সাথে জীবন জীবিকাতে সব জায়গাতেই যেন ঈমানি শক্তি মাধ্যমে তারা বলিয়ান থাকতে পারেন এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল রয়েছে, তার যে দীক্ষা রয়েছে, জীবন চরিত্র রয়েছে, সেটি অনুসরণ করে যাতে নিজেদেরকে পরিচালিত করতে পারেন, সেই মোনাজাত কিন্তু, সেই দোয়া কিন্তু এখানে চাওয়া হয়েছে। বেশ কয়েকজনের সাথে কথা হচ্ছিল মোনাজাতের আগে থেকেই, অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকেই প্রথম পর্বের ইজতেমা শেষেও কিন্তু তারা অবস্থান করছিলেন আরও একটি বার যাতে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। ঠিক তেমনি পার্শ্ববর্তী জেলা ঢাকার বিভিন্ন এলাকা থেকে, গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। শেষ মুহূর্তে আমরা কিন্তু দেখেছি যে মুহূর্তের মধ্যেই পুরো ময়দান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে এখানে যত মানুষের উপস্থিতি, সকলে মিলেই কিন্তু কোনো প্রকার ঝঞ্ঝাট ছাড়া একদম নিচ্ছিদ্র নীরবতায় তারা কিন্তু মোনাজাতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এবং কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন যাতে সকলে মিলে, সবাই মিলে সুন্দর একটা জীবনযাপন তারা করতে পারেন।
এবং সকলে মিলে যাতে শান্তির পথে, ইসলামের যে শান্তির পথ সেই পথে যাতে পরিচালিত হতে পারেন, সকল ধরনের বাধা যাতে কেটে যায় ইমানি দায়িত্ব পালনের ক্ষেত্রে, সেই কথাগুলো কিন্তু তারা দোয়া করছিলেন এবং সকলে মিলে প্রত্যাশা করেছেন এই যে ইজতেমার আমলে যেন তারা সুন্দরভাবে পরিচালিত করতে পারেন জীবন, এবং যে মোনাজাত হয়েছে সেই মোনাজাতে শরিক হয়ে সকলে মিলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইশরাত, শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেখাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে ইজতেমার দ্বিতীয় পর্বের এবারের আয়োজন শেষ হলো। আমরা এবার ইজতেমা ময়দানের আরেক প্রান্তে আমার সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন, তার কাছ থেকে জেনে নেব বাকি খবরটা। ফয়সাল, খিত্তায় যারা অবস্থান নিয়েছিলেন তারা সবাই কি আজ বাড়ি ফিরবেন কিনা এবং কি বলছেন মুসল্লিরা এবারের আয়োজন নিয়ে? ইশরাত, একেবারে দূর দূরান্ত থেকে আসা বা একেবারে খুব ঝামেলা না থাকা লোকজনই কিন্তু প্রায় 90% লোকই কিন্তু আজকের মধ্যে তারা এই ইজতেমা ময়দান ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন। হয়তো কেউ গাড়ি কিংবা অন্যান্য জটিলতার কারণে হয়তো কেউ হয়তো থেকে যেতে পারেন বা কালকে তারা সকালে রওনা করতে পারেন। তবে স্বভাবত সাধারণত আমরা যেটা দেখি যে একেবারে 90% মানুষই কিন্তু এই আখিরি মুনাজাতের পরপরই তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। আপনারা যেমনটি দেখছেন এখনই কিন্তু ইজতেমার মধ্যে থাকা যে সকল মুসল্লিরা রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, তারা কিন্তু এই মুনাজাত শেষ হওয়ার পরপরই কিন্তু তারা তাদের যে খিত্তায় তারা অবস্থান করছিলেন, যে তাঁবুতে তারা অবস্থান নিয়েছিলেন, সেই তাঁবুগুলো কিন্তু তারা ইতিমধ্যে গোছানো শুরু করে দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আখিরি মুনাজাতে অংশ নেওয়ার জন্য যে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল তুরাগ পাড়ে, তারা কিন্তু সকলেই কিন্তু এই মুহূর্তে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু সকলেই রওনা করেছেন। মূলত তাদের এই অধিকাংশ মানুষেরই আসলে এই আখিরি মুনাজাতকে ঘিরেই তাদের মধ্যে যে একটি আগ্রহ ছিল, সেই জায়গা থেকেই কিন্তু তারা ভোর থেকে এই ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। এবং যার আমরা দেখলাম যে আসলে আখিরি মুনাজাতে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো ইজতেমা ময়দান। আপনি জানেন যে এই তুরাগ পাড়ের এই ময়দানটি বেশ সুবিশাল একটি ময়দান, এখানে প্রায় কয়েক লক্ষ মানুষ ধারণ করেন। সেই জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মুসল্লিদের যেমন তাদের উপস্থিতি ছিল, সেই জায়গায় কিন্তু তাদের এই আখিরি মুনাজাত শেষ হওয়ার পরপরই তাদের ভেতরে একটি বাড়ি ফেরার যে তাড়না, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে সকল বেডিং পত্র আছে তারাও সেগুলো গুছিয়ে নিয়েছেন, আর যারা আখিরি মুনাজাতে অংশ নিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন। ধন্যবাদ আপনাকে ফয়সাল। আমার আরেক সহকর্মী পলাশ প্রধান আমার সাথে ইতিমধ্যেই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আমরা। পলাশ, ঘরমুখী মানুষের স্রোত কি দেখা যাচ্ছে কিনা? আমরা দেখছিলাম, আমাদের দুই সহকর্মী আমাদেরকে দেখাচ্ছিলেন অনেকেই বাড়ির পথে ফিরছেন। আপনার সেখানে কি অবস্থা? চোখের অশ্রু দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে যেন তার নিজের এবং পরিবারের দেশ তথা ইসলামের যেন শান্তি বয়ে আনুক। সেইভাবে কিন্তু আমিন আমিন দড়িতে মুখরিত ছিল টঙ্গী সহ টঙ্গীর পার্শ্ববর্তী অঞ্চল, কিন্তু সেই আমিন আমিন দড়িতে কিন্তু মুখরিত ছিল প্রায় 20 থেকে 25 মিনিট। সেটি শেষ হয়ে এখন মুসলিমরা কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের যে মালপত্র ছিল সেই মালপত্রগুলো নিয়েই মূলত তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। এই যে আসলে মুসলিমদের আসলে যে স্রোত, এই জনস্রোত কিন্তু আসলে কিন্তু এই টঙ্গীতে আসলেই কিন্তু আমরা এই ইজতেমার এই সময়টা আসলে আমরা দেখতে পারি। তবে এই যে 3 দিনের যে ইজতেমা জামায়াত, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আখিরি মুনাজাতেই সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণ হয়, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কিন্তু এই যে মুসলিমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বলছিল যে 2 পর্ব, অর্থাৎ এই যে জুবায়ের অনুসারী যে 2 পর্ব দুটি কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে আসলে অনুষ্ঠিত হয়ে আসছিল, অর্থাৎ শেষ হয়েছে। সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে আসলে এত বড়
বড় একটি যে জামায়াতের আসলে সমাপ্তি সেটি কিন্তু আসলে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ কোনো মুসলিম কিন্তু আমরা কিন্তু দেখেছি যে তাদের কাছে যে কোনো অভিযোগ বা তাদের কাছে যে তেমন কোনো অভিযোগ সেটি কিন্তু আমরা পাইনি। তবে এই যে মুসল্লিরা যে আখিরি মোনাজাতে তাদের মনের বাসনা এবং পরিবার পরিজনের জন্য যে ভালো থাকার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাত অংশগ্রহণ করেছে, এটি সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় কিছু তারাই মনে করছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সাথে বিবাদের জেরে কর্মবিরতিতে প্রাইম মুভার চালকরা সকাল 9টায় সল্টগোলা রেল ক্রসিং এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা। সড়কের মাঝে প্রাইম মুভার রেখে সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এতে দুপাশে দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো সড়ক। এর আগে গত রাতে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে চট্টগ্রামের ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সাথে বিবাদে জড়ায় প্রাইম মুভার চালকরা। 4 জনকে আটকে রেখে নিরাপত্তা কর্মীরা ওঠে মারধরের অভিযোগও। প্রাইম মুভার চালকদের দাবি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। উচ্ছেদ অভিযানের বিরোধিতা জানিয়ে রংপুর ও রাজশাহী বিভাগে ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় 800 পেট্রোল পাম্পে জ্বালানি উত্তোলন ও সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক ও পরিবহন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই এই কর্মসূচির কারণে সকালে বিপাকে পড়ে অফিস ও দূরপাল্লাগামী হাজারো মানুষ। এখন এর আগে বারে দেখলাম বলে পাম্প বন্ধ, যার মন যাচ্ছে সেভাবে চলতেছে। একদিকে তেলের দাম বেশি, আজকে একটু টিপ হবে, আজকে বুধবার, আজকে একটু মার্কেট ভালো, সেখানে পাম্পে আসলাম, তেল নেই। পেট্রোল পাম্প বন্ধ, এখন তো আমি কিছু জানি না, মহাজনেরা বন্ধ করে দিয়েছে। কি যেন গন্ডগোল হয়েছে দক্ষিণাঞ্চলে, মারামারি নাকি দুটুকু শুনলাম আর কি। একটা গাড়িতে 3-4টা করে লেবার আছে, একটা ড্রাইভার আছে, তাদের পরিবার আছে, তারা যাবে কোথায়, তারা খাবে কি? গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে 3টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল রাতে কোনো এক সময় উপজেলার পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানের 6টি কবরে গর্ত করা হয়। সকালে গ্রামবাসীর নজরে আসে ঘটনাটি। স্থানীয়রা জানায় তারা দেখতে পান 3টি কবর থেকে তাদের স্বজনদের কঙ্কাল বের করে নেওয়া হয়েছে। কবরগুলো 3 থেকে 9 মাসের পুরনো বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ জানায় এমন ঘটনা এলাকায় এবারই প্রথম। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কয়েকটা কবরের গর্ত করা, ভিতর দিকে তাকাইলাম, দেখলাম যে কিছুই নাই। কবরের ভিতরে নাই গেছে, আরো 4টা খুঁজছে মেম্বার, আর 2 জনের নামটা আমি ঠিক বলতে পারি না। দেখতে দেখতে পূর্ণ হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 6 মাস। গত আগস্টের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা সহ দাপুটে নেতারা পালিয়ে যান দেশ ছেড়ে। ছাত্র জনতার সেই বিজয় নতুন সম্ভাবনার আশা জাগায় দেশে। অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীরা মনে করেন তাদের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এক সময় এই ভবন ছিল ক্ষমতার প্রতীক। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের স্রোত কার্যতই ভাসিয়ে নিয়ে যায় সেই ক্ষমতার প্রতাপ। জনরোষের সেই স্মৃতি হিসেবে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ধ্বংসস্তূপ 6 মাস পরেও আছে সেভাবেই। সেই সব দিন বাংলাদেশকে আরও একবার চিনিয়েছে জনমানুষের সমবেত শক্তি। যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সেটার সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে সংবিধানের স্বৈরতান্ত্রিক যে কাঠামো, সেটা দূর করা। জনরোষে শেখ হাসিনা সরকার পতনের 6 মাসে এসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অভ্যুত্থানের অনেক নেতা। আমাদের বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল ফ্যাসিস্ট সরকারকে হটানো। কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিস্ট সরকার এক পর্যায়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য এক দফা আন্দোলনে যাই এবং আলটিমেটলি আমরা সফল হই। কিন্তু আসলে ফ্যাসিস্টের হওয়ার পেছনে শেখ হাসিনার যে হাতিয়ারগুলো ছিল, রাষ্ট্রীয় বাহিনী, সেগুলোর কিন্তু আসলে সংস্কার কাজটা খুব বেশি দৃশ্যমান নাই। আমরা এখনও আমলাতান্ত্রিক জটিলতা দেখছি।
এবং রাষ্ট্রীয় যেই কাজের যে গতি সেটি আসলে আমাদেরকে হতাশ করছে। অভ্যুত্থানের সেই দিনগুলিতে শিক্ষার্থীদের সামনে ঢাল হয়েছিলেন অনেক শিক্ষক। সেই সব দিনের স্মৃতি আলোড়িত করলেও বর্তমান আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের। এই ধরনের সিচুয়েশনে আমাদের স্টেবিলিটিটা খুবই প্রয়োজন। এখন কোন প্রক্রিয়ায় স্টেবিলিটিটা আসবে সেটা একটা অনেক বড় একটা প্রশ্ন। অনেকে মনে করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা আসতে পারি তাহলে তা আসবে, এটা সত্য, কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছাতে গেলে যে পরিবেশ সেটি এখনো আমার মনে হয় এই বর্তমান বাংলাদেশে নেই এখনো। সাধারণ মানুষের মধ্যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আশাবাদের কমতি নেই, তবে দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তি প্রভাব ফেলেছে তাদের প্রতিদিনের জীবনে। নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম, এটা নিয়ে অনেক সাধারণ মানুষের ভিতরে একটু বিভ্রান্তি কাজ করতেছে। তারা এটা নিয়ে একটু শোক প্রকাশ করতেছে যে আমরা এইভাবে চললে তো আমরা চলতে পারবো না। মানুষের তো আশার কমতি নেই। এখন আমার কথাটা হচ্ছে সরকারকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে। চাল, তারপরে ডাল, এই একটু যদি নিত্য প্রয়োজনীয় ওই জিনিসগুলোর দাম কমতো তাহলে একটু আরও ভালো হতো। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এইসব মানুষ মনে করেন গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারলে মিলবে অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সুফল। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 12:30 নাগাদ তার বাসার সামনেই আক্রমণ করে একদল সশস্ত্র হামলাকারী। পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে রাতেই কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগ মুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরনের চিৎকারে লোকজন ছুটে গেলে পালায় হামলাকারীরা। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মিরনকে ঢাকায় আনা হয়েছে। কেন এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।